আমাদের সাধারণ মানুষের এখন একটাই স্লোগান, সমন্বয় হটাও বাংলাদেশ বাঁচাও। এই সুদখোর ইউনুস হটাও বাংলাদেশ বাঁচাও, আর এই নাস্তিক ইউনুস হটাও বাংলাদেশ বাঁচাও। গুরুত্বপূর্ণ একটা বার্তা জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যেই জরুরি বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর পদত্যাগ, রেমিটেন্স ও সাইবার যোদ্ধাদের যথাযথ সম্মান না দেওয়া হলে বড় সাইবার হামলার হুমকি দিয়েছে সাইবার সিকিউরিটি। দুই সমন্বয়কের ফেসবুক অ্যাকাউন্ট অকার্যকর এবং উপদেষ্টা সহ অন্য সমন্বয়কদের ফেসবুক ডিঅ্যাক্টিভেট রাখার ঘটনায় এমন প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। দেশের মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী একটা গ্রুপ খুব ভয়ঙ্করভাবে এস্টাবলিশ হচ্ছে তাদের শক্তিতে, এর সঙ্গে অবশ্যই যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক থাকতে পারে। দর্শক, গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। দর্শক, আজকের এই ভিডিওতে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আজকের এই ভিডিও শুরুটা দেখে বুঝতে পেরেছেন আজকে নিউজটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। এমনকি দর্শক, আজকে নিউজে কি ধরনের ভিডিওগুলো আপনারা দেখতে চলেছেন। তো দর্শক, যারা এই ভিডিওটি এখন প্লে করেছেন তাদের উদ্দেশ্যেই বলবো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি দেখে আসি। সাধারণ মানুষের এখন একটাই স্লোগান, সমন্বয় হটাও বাংলাদেশ বাঁচাও। এই সুদখোর ইউনুস হটাও বাংলাদেশ বাঁচাও, আর এই নাস্তিক ইউনুস হটাও বাংলাদেশ বাঁচাও। এই সরকারের প্রেস সচিব একবার ব্রিফিং করে বলছিল যে 560টা মডেল মসজিদ নাকি করা উচিত হয় না। আমরা মনে করি এই সরকার আসলে নাস্তিক সরকার, কারণ এই ভদ্রলোক আমেরিকা থাকতে থাকতে বাংলাদেশের কৃষ্টি কালচার প্রায় ভুলে গেছে, আর বাংলাদেশের মনে হয় ইসলাম ধর্ম যথেষ্ট বিশ্বাস করে না। এই জন্যই ওনার প্রেস সচিব এই বক্তব্য দিছে। আমরা স্পষ্ট সাধারণ মানুষ বুঝি যে এরা মূলত 24-এর দোহাই দিয়া 71 সালের ভুলাইতে চায়। আমরা সাধারণ মানুষ মনে প্রাণে আইজা 71 বিশ্বাস করি আর ওইটাই ধারণ করি। বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ আছি তারা এই 71 সাল হইলেও আমাদের জাতির একটা আবেগ, এটা নিয়ে যারা খেলা করে তারা কিন্তু ফলানের পথ পাইব না। সমন্বয় কইছেন অল্প কয়েকদিন BMW গাড়ি দিয়ে চলেন। এই দেশে আর মন্ত্রী মিনিস্টার আসিল না বিগত সময়, ওরা তো হেলিকপ্টার এরকম ভিজিট করে নেয়, পুরা দেশ ভিজিট করেন হেলিকপ্টার দিয়া। কই পাইছেন এত টাকা, কই পান? এই পুরো 5 মাসে এই দেশে একটু উন্নয়নের ছোঁয়া দেন তো। একটা ইট লাগাইছেন এরকম কোন জায়গা আছে? একটা স্পট দেখান উন্নয়নের। কিন্তু শেখ হাসিনা কইরা দিয়া গেছে, আপনারা শুধু এটা ভাঙ্গেন, আপনারা শুধু ভাঙ্গার কাজে আছেন, কোনো ভরার কাজে আপনারা নাই। আমরা একটা কথা বিশ্বাস করি মনে প্রাণে, যদি কেউ আমাদের বিবেক নিয়ে খেলে, যদি 71-এর অস্তিত্ব রক্ষার্থে যদি আরেকটা 71 লাগে, আমরা ওটার জন্য প্রস্তুত আছি, ঠিক আছে? কারণ এই দুনিয়াতে জন্মাইছি মৃত্যুর লেগেই, দ্বিতীয়বার আর জন্মাবো না। কোটি কোটি শুক্রাণুর সাথে যুদ্ধ করে পৃথিবীতে জন্মাইছি, হাইরা যাওয়ানোর লেগে না। আমরা আছি 71 নিয়ে, আপনারা থাকেন 24 নিয়ে, দেই কাদেরটা জয় হয় ইনশাআল্লাহ। আমি মনে করি বর্তমানে রাজনীতির এই প্ল্যাটফর্মে এই 71 ক্ষেত্রে বা বাংলাদেশের ইস্যুতে আওয়ামী লীগ বিএনপি দোনো দলে একত্র হওয়া জরুরি। কারণ এই রাজনীতিতে শেষ বলতে কিছু নাই, যেখানে শেষ ওইখান থেকে রাজনীতি শুরু, ঠিক আছে? বিশেষ বড় প্রয়োজনে, বিশেষ রাজনৈতিক বিশেষ ক্ষেত্রে বড় বড় প্রয়োজনে ছোট ছোট স্বার্থ জলাঞ্জলি দেওয়া রাজনীতির ধর্ম। আমি মনে করি আওয়ামী লীগ বিএনপি একসাথে হইয়া এই বর্তমানে যারা উপদেশের সমন্বয় আছে 11 হটানটা উচিত। তারপরে নির্বাচন হইব, নির্বাচন হইলে যদি বিএনপি সরকার আওয়ামী লীগ বিরোধী দল হিসাবে হইলেও থাকবো। আর যদি বিএনপি মনে করে না আমরা একলাই কিছু করুম, তাহলে কিছুই হইব না। বিএনপির ক্ষমতা বহু দূর, ঠিক আছে? জুলাই আগস্টে কি বিপ্লব হয়েছে, বিএনপির সামনে আরো বড় বিপ্লব আছে। বিএনপি এগুলোকে মূলত পারবো না। এই জন্য এই সমন্বয় উপদেষ্টা যারা আছে রাষ্ট্রীয় শক্তি, এদের সাথে বিএনপি পারবো না, কারণ এর সাথে জামাতও আছে। আমি মনে করি এই রাজনীতির এই প্রয়োজনে, দেশের এই পরিস্থিতিতে আওয়ামী লীগ আর বিএনপি একসাথে হওয়ার বিকল্প আর কিছুই নাই। আমরা সাধারণ মানুষ দেশের প্রয়োজনে, উন্নয়নের স্বার্থে আমরা তাদের সাথে আছি। আর বিশেষ করে সমন্বয়ক যারা আছেন, আপনারা তো হইছেন ধান্দাবাজ। আমার মনে হয় অনেক সমন্বয়করা বিদেশ অলরেডি বাড়ি গাড়ি কইরে ফলাইছে, কারণ ফলাইতে তো হইব, ফলাই না একটা মানে গোরস্থান তো লাগবে। এই জন্য তারা আগেই মনে হয় ওই অফারে বিদেশটির বাড়ি টাড়ি করে ফলাইছে। আমরা তবে একটা কথা স্পষ্ট বলি, পার পাইবেন না। কারণ একটা দেশ তো এই একটা উন্নয়নের গতি চলমান আছিল। একটা গাড়ি হঠাৎ করে ব্রেক করলে যেমন সব ক্ষতি হয়, গাড়ির ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, তো এরকম দেশটা একটা চলমান প্রক্রিয়া আছিল, উন্নয়নের একটা প্রক্রিয়া আছিল। আপনারা এটা বন্ধ করে দিচ্ছেন। আপনারা তো একটা বিন্দু কণা মাত্র এই দেশে লাগাইতে পারেন না, কিন্তু আপনারা ধ্বংস করছেন। যদি এটার দেশের যদি আগের জায়গা না নিতে পারেন, তাহলে কিন্তু কঠিন মাসুল দেওয়া লাগবে আপনাদের। ফলানের কোনো সুযোগ পাইবেন না। বহুত চান্স সামনে করে দেওয়া হয়েছে, উন্নয়নের দোহাই দিয়া এই পাবলিকের ব্যবহার করিয়া বুঝছেন এই বৃহৎ আকার একটা দল বাই করবেন আপনারা। এই দেশে আপনাকে ওই চান্স জনগণ দিব না। আপনারা যে কেমন মানুষ এই 4 মাসে বা 5 মাসে বুঝা গেছে, দান্দাবাজি শুরু করছে না। ওই টিএসসির মোড়ে চা খুঁজা খাইতো, ওই হাত তুলে সাদা মারতে, বিড়ি খুঁজা খাইতো। আর এখন গাড়ি দিয়ে চলে প্রাডো, ওই মার্সিডিজ গাড়ি, BMW, ফেরারি, কই পাইছো? হ্যাঁ, আলাদিনের প্রদীপ পাইছে এরা, জিনের লাগে সাক্ষাৎ হয়েছে। পাগলামি বন্ধ করতে কোন? আমরা তো সাধারণ জনগণ, এরা তো খেলোয়াড়, আমরা সাধারণ জনগণ হইলাম কোচ। যদি পাগলামি করে তাহলে কিন্তু ম্যাচ জিতবো না, কারণ হেরা খেলোয়াড়, আমরা হইলাম কোচ। এটা মনে রাখতে পারেন। এই সাধারণ মানুষ, ছাত্রকে পাওয়ার দেখছেন, পুলিশের পাওয়ার দেখছেন, সেনাবাহিনীর পাওয়ার দেখছেন, এইবার দেখবেন সাধারণ জনগণের পাওয়ার, ঠিক আছে? এবার দেখবেন আমাকে সাধারণ মানুষের হিম্মত, তোই বুঝো ছাত্ররা এখন তো খুব আরামে আছে। শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফিরিয়ে নিতে চাওয়ার আগে এই ব্যাপারে সেনাবাহিনীকে, বাংলাদেশের সেনাবাহিনীকে প্রশ্ন করা উচিত, তারা কেন শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিল।
এই আলোচনায় যেটা বিস্তারিত তথ্য এসেছে সেটা হচ্ছে যে ভারত শেখ হাসিনাকে ডেকে আনেনি, ভারত শেখ হাসিনাকে বিমান পাঠিয়ে নিয়েও যায়নি। শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী কেন শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিল, কোন কারণে, কি উদ্দেশ্যে তাকে ভারতে পাঠিয়ে দিল, সেটা বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্ন করা উচিত ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চাইতে। এই কথাটার মাধ্যমে কি বোঝাতে চাইলেন তারা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। বাংলাদেশ সেনাবাহিনীকে সরাসরি দোষারোপ করার চেষ্টা করলেন তারা বললেন শেখ হাসিনাকে সেনাবাহিনী পাঠিয়েছে এবং তারা এই কথাটা বললেন যে বাংলাদেশ রাষ্ট্রের একটা স্তম্ভ হচ্ছে সেনাবাহিনী তাকে পাঠিয়েছে। এখন আবার রাষ্ট্রের আরেকটা স্তম্ভ নির্বাহী বিভাগ, সরকার, তারা আবার শেখ হাসিনাকে ফেরত চাইছে। এটাকে স্ববিরোধিতা বলছেন তারা। এটাকে স্ববিরোধিতা বলে যেটা বলছেন সেটা হচ্ছে যে এইভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়ে কোনো লাভ হবে না, শেখ হাসিনাকে ফেরত পাওয়া যাবে না। কারণ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর যে ব্যাপার আলোচনা হচ্ছে সেখানে বড় বাধা হচ্ছে শেখ হাসিনা যেদিন ভারতের আতিথেয়তা গ্রহণ করেন 5 আগস্ট, সেই দিন শেখ হাসিনার নামে কোনো ধরনের কোনো মামলা ছিল না। মামলাহীন শেখ হাসিনা, অর্থাৎ নির্দোষ নিষ্কলুষ শেখ হাসিনা ভারতে আতিথেয়তা গ্রহণ করেছেন। ভারতে আতিথেয়তা গ্রহণ করার পরে বাংলাদেশে শত শত মামলা তার নামে হয়েছে এবং এটা স্পষ্ট বোঝা যায় এগুলো রাজনৈতিক মামলা। কোনো রাজনৈতিক হয়রানিমূলক মামলায় কাউকে অভিযুক্ত করলে সেখানে প্রত্যর্পণ চুক্তি কাজে লাগবে না বলেও তারা স্পষ্ট জানিয়েছেন। অর্থাৎ শেখ হাসিনাকে ভারত যে ফিরিয়ে দেবে বাংলাদেশে, সেই ব্যাপারে কোনো সম্ভাবনা নেই বলেই মনে করছেন তারা। তবে একটা সম্ভাবনা থাকতে পারে, সেটা হচ্ছে সঠিক উপায়ে তার বাংলাদেশ যদি চায়, সঠিক তথ্য প্রমাণ দিয়ে সঠিক উপায়ে যদি চাইতে পারে বাংলাদেশ, তাহলে ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু সেই সঠিক উপায়ে ফেরত চাইতে পারার যে ওয়েগুলো, সেই ওয়েগুলো আদতে নেই বলে মনে হয় তাদের দুজনের এই সাক্ষাৎকারে। শেখ হাসিনাকে মামলা মোকদ্দমা দিয়ে যে আটকে দেয়া, অর্থাৎ রাজনৈতিক মামলা মোকদ্দমা দিয়ে তাকে ফেরত চাওয়া, এই ফেরত চাওয়ারই বিরোধিতা করছেন তারা বলছেন যে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার চাইতে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রশ্ন করা উচিত, তারা কেন শেখ হাসিনাকে পাঠালো। এর বাইরে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তারা দিয়েছেন, বিশেষ করে পিনাক রঞ্জন বলেছেন যে যেভাবে ফেরত চাওয়া হয়েছে তার চাইতে আরেকটা ভালো পদ্ধতি হতো, সেটা হচ্ছে আদালত টু আদালত। বাংলাদেশের আদালত যদি ভারতীয় আদালতের কাছে আইনি সহায়তা, শেখ হাসিনার মামলা বিষয়ে আইনি সহায়তা চেয়ে একটা চিঠি দিতেন, তাহলে সেটা বরং বেটার ওয়ে হতো প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফেরত চাওয়ার চাইতে। সেটা বেটার ওয়ে হতো, আদালত টু আদালত সমাধান হতে পারতো এবং সেটা না করে বাংলাদেশ যেটা করেছে সেই পথে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার কোনো উপায় আদতে নেই বলেই তাদের কথাই মনে হচ্ছে। এখন কি মনে হচ্ছে সব মিলিয়ে, এই যে সেনাবাহিনীকে সরাসরি দোষারোপ করা, আরেকটা কথা বলা হয়েছে, যে সেনাবাহিনী শেখ হাসিনাকে পাঠিয়েছে, সেই সেনাবাহিনীর 5 আগস্টে যখন পাঠায় তখন যিনি সেনাপ্রধান ছিলেন, এখনও তো তিনিই সেনাপ্রধান রয়েছেন। সেনাবাহিনীতে তো শেখ হাসিনাকে পাঠানোর জন্য কোনো রদবদল করা হয়নি কিংবা কোনো রদবদলের দৃশ্য ঘটেনি সেনাবাহিনীর মধ্যে। তাহলে সেনাবাহিনীকে প্রশ্নই করা উচিত সঠিক সদুত্তর পাওয়ার জন্য। দর্শক, আপনার কাছে কি মনে হয় এই যে শেখ হাসিনাকে ফেরত চাওয়া এবং ফেরত পাওয়ার প্রক্রিয়ায় বাংলাদেশ সরকার যে ভুল পথে এগোচ্ছে বলে ভারতীয় কূটনীতিকরা বলছেন, আপনার কি মনে হয় বাংলাদেশ সরকার কি ভুল পথেই এগুলো? শেখ হাসিনাকে এইভাবে প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রিয় দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। এই ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টেই জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।